Hello, hello. সাজিদাল মামুন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। নাবাল মুরসালিন নিলয়, এই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আশা করি তুমিও ভালো আছো। তাইফা খান, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সোহাইফ তাহসান ভাইয়া, ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সো যারা যারা আমি অপেক্ষা করতেছিলাম সবাই যাতে জয়েন করে, যাদের যাদের জয়েন করার সবাই নিশ্চয়ই চলে আসছে। ওকে, তাইলে আমরা এখন শুরু করতে পারি, তাই না ভাইয়া? আচ্ছা, ও আরো অনেক মানুষ চলে আসছে, নাইস। দেখি কারা কারা আসলো। শাহরিয়া নাফিজ, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। এই টাইমে যে ওয়েদারটা থাকে না ভাইয়া, পুরা মাখন। সো এই টাইমে ভালো না থাকে কোনো উপায় নাই, মানে লিটারালি এখানে দরজা টরজা লাগানো, তারপরে স্পষ্ট বসন্তটা ফিল করা যাচ্ছে, বুঝছো? বসন্তের টাইমে যদি ভালো না থাকি কখন ভালো থাকবো বলো? ইয়া ইয়া ইয়া, হ্যাঁ নিলয়, চা খেয়ে আসো, যাও। আহ, ভালো ফোকাস করতে পারবা। শরীফ হাসান ভাইয়া, ওয়ালাইকুম সালাম। রাফিউল ইসলাম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আকি আক্তার, ওয়ালাইকুম সালাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোহাব হাসান, ইয়া সরি ভাই, আমরা ভুল করে ফেলছি, বিশাল বড় ভুল হয়ে গেছে। চা তো অ্যাকচুয়ালি খায় না, পান করে। ইয়া সাজিদ আল মামুন, রোমান্টিক ওয়েদার। আচ্ছা ভাইয়া, আজকের লাইভ ক্লাসটাতে আমরা, তোমরা কমেন্ট করতে থাকো, আজকে ভালোই আড্ডা হবে, প্লাস আমরা টাকা পয়সা নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো আজকে মজা হবে, হ্যাঁ ভালোই মজা হবে। আচ্ছা, আমরা আজকে আমাদের লাইভের আউটলাইনটা সেট করি। আচ্ছা, প্রথমে 1 নম্বরে ভাইয়া আমরা শুনবো তোমাদের সমস্যার কথা শুনবো, তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে। আমরা কিন্তু চাইলে পারতাম সমাধানগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দিতে, ঠিক কনসেপ্ট ক্লাসের মতো, তাই না? লাইভ ক্লাস রেখেছি, তোমরা যাতে তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাইতে পারো, তোমাদেরকে যাতে কিছু গাইডলাইন্স দিতে পারি, কেমনে কি পড়াশোনা করবা, কেমনে নতুন কারিকুলামে ভালো করবা, ঠিক আছে? সো তোমরা তোমাদের সমস্যা জানাও, আমরা সমস্যার সমাধান করব, তোমাদের সমস্যার সমাধান, ঠিক আছে? এনিথিং ভাইয়া, ইউ ক্যান ডিসকাস অন এনিথিং, জাস্ট কমেন্ট করো। রিলেশনশিপ, টাকা পয়সা, পড়াশোনা, এনিথিং। আমরা 5 থেকে 7 মিনিট এটা নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে? 2 নম্বরে আমরা বেসিক্যালি এই অধ্যায়টার 2টা ক্লাস হবে। সো আজকের লাইভ ক্লাসটাতে আমরা মোটামুটি অর্ধেক যে একক দলগত কাজ আছে ওইগুলো সমাধান করব। একক ও দলগত কাজের সমাধান। বাই দা ওয়ে, এটার সাথে সাথে কোর্সের ভেতরে কোন কোন জিনিসগুলো নিয়ে অভিযোগ আছে আমাকে একটু ছোট করে জানায়ও, ঠিক আছে? এখান থেকে অভিযোগগুলো জানাও। এটা কি আদৌ সমস্যা নাকি সমস্যা নাই, বাট তোমরা মনে করতেছো সমস্যা, এটা তো ক্লিয়ার করা দরকার, তাই না? বাট তোমাদের পড়াশোনা পুরো দমে, মানে মোটামুটি আগামী 7 মাস পড়াশোনা করার জন্য যা যা দরকার সব কোর্সে অ্যাড হয়ে গেছে, মানে ফুল 80% প্লাস অ্যাড হয়ে গেছে কোর্সের ভেতরে, ঠিক আছে? শুধু ম্যাথ সমাধানটা বাকি আছে। তো ম্যাথ সমাধানটা কাজ চলতেছে, বাট বাট প্রথম প্রাথমিক জীবনের সেট এটার ফুল সমাধান কিন্তু তোমরা পায়ে গেছো, বুঝছে? ক্লাসের মাঝখানে অনুশীলনী সমাধান দিয়ে দিচ্ছি, তাই না? বাকিগুলো অ্যাড হয়ে যাচ্ছে, যেমন কিছুক্ষণ আগে আমি মিটিং করলাম যারা কাজটা করতেছে, সো খুব দ্রুতই অ্যাড হয়ে যাবে। ওকে,
এর বাইরে আরো একটা অভিযোগ পাইছি যে ভাইয়া ড্রাফট কপি আর নতুন বইয়ের মাঝখানে ছোট কয়েকটা জিনিস ম্যাচ করে না। সো এগুলো নিয়ে আমরা খুবই দ্রুত বেসিসে সমাধান করে জিনিসগুলা সর্ট আউট করে কোর্সে অ্যাড করে দিব। তোমরা যেহেতু এই পুরা ব্যাপারটার দায়িত্বে আমি আছি, এসএসসির সবকিছু নতুন কারিকুলাম, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি একটু স্লো কাজ করি, বাট আই মেক শিওর যে তোমরা তোমাদের সার্ভিসটুকু, তোমাদের যে ভ্যালুটুকু পাওয়া দরকার ওটা পাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করো। আমরা তোমাদের সমস্যাগুলোর কথা শুনি একটা একটা করে, দেখি কে কোন ধরনের প্যারা খাচ্ছে, তারপর আমরা আমাদের টপিকে ঢুকে যাব। ওকে, হ্যাঁ ভাইয়া, ও ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। আজকে শরীফের নিয়ে ট্রল না হইলেই হইছে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, শরীফের নিয়ে কোনো ট্রল হবে না। ভাইয়া আলুর কণার তো ভর নাই, তাহলে ভরবেগ হয় কেমনে? কারণ কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে তো শূন্য হয়, তাহলে আলুর ভরবেগ কেন শূন্য নয়? খুবই কঠিন কোশ্চেন অ্যাকচুয়ালি, আমি জানি না এটা আনসার দিতে পারবো কিনা। দেখি আনসার করতে পারি কিনা। আচ্ছা ভাইয়া, কোন একটা কণার, এটা তো জানো আলো অ্যাকচুয়ালি ছোট ছোট কণার সমষ্টি, ফোটন নামের ছোট ছোট কণার সমষ্টি, যেটার ভর নাই। ভর বলতে আমরা বেসিক্যালি বোঝাচ্ছি যে পদার্থের যে একটা বৈশিষ্ট্য, পদার্থের কয়টা বৈশিষ্ট্য থাকে ভাইয়া? 3টা বৈশিষ্ট্য। ভর থাকবে, জায়গা দখল করবে, বল প্রয়োগে বাধা প্রদান করবে, ঠিক আছে? পদার্থের যে ভরটা আমরা বুঝাই, ওই ভরটা ফোটনের নাই। বাট কোয়ান্টাম ফিজিক্সে ভর ক্যালকুলেট করার আরো একটা ইকুয়েশন আছে। ভর ক্যালকুলেট করার না, সরি, ভরবেগ ক্যালকুলেট করার আরো একটা ইকুয়েশন আছে। ওই ইকুয়েশনটা হচ্ছে ভরবেগ ইজ ইকুয়াল টু কি? এইচ ল্যামডা। এটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, এটা হচ্ছে ডি ব্রগলিস ওয়েভলেংথ। এইচএসসি তে গেলে জানতে পারবা, হালকা পাতলা, উপরের ক্লাসে আরো বিস্তারিত জানতে পারবা। এইখান থেকে আমরা চাইলে ফোটনের ভরবেগ ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? সো জিনিসটা একটু ভ্যাগ, আমি তোমাকে আরো একটু ক্লিয়ার এমনে করতে পারি। তোমরা কি জানো ভাইয়া ভরকে এনার্জিতে কনভার্ট করা যায়? ভরকে এনার্জিতে কনভার্ট করা যায়, এটা জানো তো? এটা কিন্তু আইনস্টাইনের খুবই খুবই সিগনিফিকেন্ট একটা কি থিওরি। ভরকে তুমি চাইলে এনার্জিতে কনভার্ট করতে পারবা। সেই এনার্জির পরিমাণ কত হবে? ইজ ইকুয়াল টু mc²। যতটুকু ভরকে তুমি এনার্জিতে কনভার্ট করবে, এটা এখানে ইনসার্ট দিবা, সেটা কতটুকু এনার্জি ওখান থেকে পাওয়া যাবে, এটা তুমি এই ইকুয়েশনটা দিয়ে ক্যালকুলেট করতে পারো। এখন আমি তোমাকে বুঝাই ফুটনের কেমনে ভর থাকে, আমি বুঝাই ভরবেগ, সরি ভর না, ভরবেগ কেমনে থাকে আমি তোমাকে বুঝাই। ভাইয়া ফুটন তো পুরোটাই এনার্জি, তাই না? ভরকে যদি এনার্জিতে কনভার্ট করা যায়, এনার্জিকে তো ভরে কনভার্ট করা পসিবল, তাই না? পসিবল। বাট ফুটন কমপ্লিটলি আলুর ব্যাগে থাকে, তাই না? তো যেহেতু সে ফুল ব্যাগে থাকে, তার যেই ভর, মানে আলাদা করে ভর থাকলে যেই তার প্রপার্টিজ, ওইগুলো তার মধ্যে থাকে না, কথা বুঝছো? বাট যেহেতু সে পুরোটাই এনার্জিকে আবার ভরে কনভার্ট করা যায়, আবার সে গতিশীল, তার একটা ব্যাগ আছে, তার ভরবেগ বের করা সম্ভব, কথা বুঝছো? বাট ফুটনটাকে যদি থামানো যাইতো, তাইলে এটার আমরা ভর, অন্য একটা কণার ভর থাকলে যে প্রপার্টিজ গুলো থাকতো এটারও থাকতো। এটাকে এটা অলওয়েজ যেহেতু আলুর বেগে থাকে, সো এটার ভরের প্রপার্টিজটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে? জিনিসটা খুবই ভ্যাগ। আমি বলবো না এই ব্যাপারে আমার ধারণা 100% ক্লিয়ার আছে, বাট জিনিসটাকে আমি এইভাবে অনুভব করি, সিম্পল। ভরকে শক্তিতে কনভার্ট করতে পারি, তার মানে উল্টা ভাবে কি শক্তিকেও ভরে কনভার্ট করা সম্ভব। ফুটন পুরাটাই শক্তি,
তাই না? সো ওই শক্তির থেকে ভর থেকে ভরবেগ থাকতেই পারে, এমনি ফিল করি। হয়তো আমি ফিজিক্স নিয়ে যদি পড়াশোনা করতাম এটা আরো ডেপথে যাওয়ার চেষ্টা করতাম, যেহেতু আমি ফিজিক্স নিয়ে পড়িনি এটা ডেপথে যাওয়ার চেষ্টা করিনি। ঠিক আছে, আচ্ছা ওকে। ভাই এত বড় হয়ে এখনো দাগ কাটা পাতায় লেখেন। অ্যাকচুয়ালি আচ্ছা থাক, এটা নিয়ে কিছু না বলি। ভাইয়া স্কুলে সায়েন্সের ক্লাস নাই ভাই, সোশ্যাল সায়েন্সের ক্লাস নাই অ্যাপে? আসলে সোশ্যাল সায়েন্সের ক্লাস নাই? সোশ্যাল সায়েন্সের ক্লাসগুলা নাই কিনা, আচ্ছা আমি এটা নিয়ে তোমাদের ওয়াজেদ ভাইয়ের সাথে কথা বলবো। যদি না থাকে অবশ্যই খুবই দ্রুত বেসিসে অ্যাড করে হয়ে যাবে। ভাই রিলেশনশিপ প্রবলেম হলে যার সাথে রিলেশন করব সেই নাই। আচ্ছা 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 ঠিক আছে ওকে। ভাইয়া 3 মাসে সিলেবাস কমপ্লিটের গাইডলাইন দেন। ঠিক আছে, এটা নিয়ে একটু ছোট করে বলি। 3 মাসে সিলেবাস কমপ্লিটের গাইডলাইন। এক নাম্বার কাজ, যদি 3 মাসে সিলেবাস শেষ করতে চাও, এই কোশ্চেনটা কে করছে? তাহমিদ। 1 নাম্বার কাজ, তুমি মোটামুটি 1 সপ্তাহের মতো বন্ধ পাবা না এই আগামী 3 মাসের মধ্যে। যে রোজার মাসেই তো টানা 10 দিন বন্ধ পাবা, ওই 10 দিনটা কাজে লাগাও। 3 মাসে শেষ হবে না, তোমাকে 10 দিনে শেষ করতে হবে। 1 নাম্বার কাজ কি করব, 10 দিনের মধ্যে 3 থেকে 4 দিন টাইম নিব, দ্যাট মিক্স 5 দিন টাইম নিব। 5 দিন টাইম নিয়ে প্রত্যেকদিন 12 ঘন্টা টাইম দিব। 12 ঘন্টা টাইম দিব, ওই 12 ঘন্টায় সবগুলা ক্লাস দেখে ফেলবো, সবগুলা সাবজেক্টে সবগুলা ক্লাস কোর্সের ভেতর থেকে দেখা ফেলবো। 2, আবার 5 দিন টাইম নিব, একদিন ব্রেক নিব, নিয়ে আবার প্রতিদিন 12 ঘন্টা করে পড়বো, তখন সবগুলো বই রিডিং দিয়ে ফেলবো। সবগুলো বই রিডিং প্লাস সলভ, ব্যাস। এইভাবে যদি এক বসাই ইফোর্ট দাও তাইলে পারবা। ঠিক আছে, অল্প অল্প করে হয় না, অল্প অল্প করে তুমি ক্লাসের সাথে আগাও, যেমনে শেষ হয় ওইভাবে শেষ করো, বাট এভাবে একটা ওয়ান শট দিয়ে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপর দেখি ভাই বলছেন যে প্রতিবেদন, পোস্টার এন্ড অ্যাসাইনমেন্ট কিভাবে রেডি করতে হয় তার ক্লাস দেবেন। ঠিক আছে, পেয়ে যাবা। টাইম ট্রাভেল কি সম্ভব? ভাইয়া সম্ভব। আমরা যখন বিজ্ঞানের ক্লাস নিব, বিজ্ঞানের ক্লাস আমি নিব তোমাদের, আমি তখন তোমার এই কোশ্চেনগুলা তুমি আবার একটু নোট করে রাখো, তখন করো। ঠিক আছে, আজকে আমরা যে চ্যাপ্টার আছে ওইটা নিয়ে কথাবার্তা বলি। ভাই জীবন জীবিকায় এগুলো কবে থেকে আইলো সেটাই আমরা এগুলো নিয়ে এই ক্লাসটাতে কথা না বলি। টাকা পয়সা থেকে আবার ফিজিক্স, ইয়া সাইদ ভাই কি ওয়াজেদ ভাইয়ের ভাই ড্যাম, আমি আসলে ওয়াজেদকে কি অ্যান্সার দিব বুঝতেছিলাম না। যাক, আচ্ছা লাকি আলম ভাইয়া 3 মাসে সিলেবাস হইলো তো? মৃধা ভাইয়া ক্লাস করাতেই ফাঁকি, আচ্ছা ঠিক আছে। ইয়া ভরবেগ কিন্তু অলওয়েজ যে তুমি ভর দিয়ে, তোমাদের ওয়াজেদ ভাইয়া বেশ ভালো একটা অ্যান্সার দিয়েছে, তোমরা কমেন্ট সেকশনে দেখতে পারো। ভরবেগ যে অলওয়েজ ভর দিয়ে বের করতে হবে সেটা তো কেউ বলে নাই, তাই না? ডি ব্রগলি নামে একজন বিজ্ঞানী ছিলেন, উনি ভরবেগকে তরঙ্গ দৈর্ঘ্য থেকেও কেমন ভরবেগ বের করতে হয় ওটা দেখাইছেন। যেহেতু আলুর কণা ফুটনের তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা ভরবেগও থাকবে। ইকুয়েশন তো দেখালাম তোমাদেরকে, তাই না? ওকে ডান। আমরা হচ্ছে তোমাদের সমস্যাগুলোর কথা শুনলাম, অভিযোগও শুনলাম যে ওই যে পোস্টার টুস্টার কেমনে বানাবে, এটা নিয়ে আমি একটা মেগা ক্লাস দিব না, সমস্যা নেই, আমি স্ক্রিনশট তুলে রাখছি। হ্যাঁ, তাহলে আসো আমরা এবার সমাধানে ঢুকে যাই। টাকা পয়সা, তাই না? এগুলো নিয়ে সব কথা বলে ফেলছি, এখানে কোনো কথা হবে না, আমরা একটু একটু করে সামনে আগাই। আচ্ছা, এই পুরা অধ্যায়টাতে, পুরো অভিজ্ঞতাটাতে অ্যাকচুয়ালি কি, প্রথমে আমাদেরকে টাকা পয়সা কেমনে উপার্জন করতে হয়, হ্যাঁ উপার্জন কত ভাবে করা যায়, আয়, এগুলো নিয়ে কথা বলছে। যদি ছোট করে সামারাইজ করি, এরপর সব টাকা তো কি ব্যয় করা যাবে না, সেভ করতে হবে, তাই না? তো আমরা কেন সঞ্চয় করতে পারি, ঠিক আছে?
এটা শেখানো হয়েছে কেন স্মার্টলি সঞ্চয় করতে পারি, সঞ্চয় করা টাকাকে আরো বাড়ানোর জন্য কিভাবে স্মার্টলি ইনভেস্ট করতে পারি, আরো টাকা ইনকাম করার জন্য এটা শেখানো হয়েছে। এই তিনটা জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস। ইনভেস্ট করার মধ্যে ভাইয়া অনেকগুলো অপশন আছে ইনভেস্ট করার। এর মধ্যে একটা অপশন ছিল হচ্ছে জায়গা জমিতে, স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করা। সেই ক্ষেত্রে জায়গা জমি কেনার ক্ষেত্রে জায়গা জমি কেমনে কিনতে হয়, কাগজপত্র কেমনে বুঝতে হয়, এইগুলো রিলেটেড এখানে হিউজ আলোচনা আছে, ঠিক আছে। কাগজপত্র এটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা বলা চলে এক্সট্রা জিনিস, বাট পুরো চ্যাপ্টারের মেইন কি আউটলাইন এই তিনটাই। কেন টাকা বানাবো, হাউ টু মানি মানে হাউ টু মেক মানি, হাউ টু সেভ মানি, অ্যান্ড কি হাউ টু মেক মোর মানি ইউজিং মানি। এই হচ্ছে পুরো চ্যাপ্টারের অভিজ্ঞতার সামারি। যারা এই চ্যাপ্টারের সম্পূর্ণ ক্লাস কোর্সে অ্যাড হয়ে গেছে, পুরো জীবন ও জীবিকায় অ্যাড হয়ে গেছে, সো যারা ওইটা দেখছো আমি ক্লাস নিচ্ছি, তোরা নিশ্চয়ই জিনিসগুলা আমি আগেই প্রথম লাইভে বলে আসছিলাম যে আগে ক্লাস দেখে নিবা তারপর লাইভ করতে আসবা, ঠিক আছে। আচ্ছা আমরা এবার কাজে চলে যাই, একটা একটা করে কাজ সমাধান করব। এখানে একটা আমাদের একক কাজ আছে, এই একক কাজটা আমরা এখন সমাধান করব। আচ্ছা এখানে কি বলতেছে, নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো। নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয় ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা তৈরি করো। যারা এটার থিওরি ক্লাস দেখছো তোমরা জানো ওখানে পরোক্ষ আয় এবং প্রত্যক্ষ আয় দুইটা জিনিস ছিল। আমি তোমাদেরকে বলেছি প্রত্যক্ষ আয় হচ্ছে একই কাজ করলা ওখানে টাকা আসলো, পরোক্ষ আয় হচ্ছে ধরো জামা কাপড় কিনতে টাকা পয়সা খরচ হয়, তাই না, বাইরে থেকে জামা কাপড় বানাইতে খরচ হয়, তুমি বাসায় নিজেই জামা কাপড় বানাইলা, তাই কি টাকাটা বাইচা গেল, এটা হচ্ছে কি পরোক্ষ আয়। বাইরে থেকে সবজি কিনতে টাকা খরচ হয়, বাসায় নিজেই সবজি চাষ করলা, এটা কি পরোক্ষ আয়, ঠিক আছে। আচ্ছা সো এই দুইটা কাজ এখানে লিখতে বলছে, ওকে। আমরা এটা ছকে সলভ করব, এটা আমরা ছকে সলভ করব। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করে রাখো। এটা কিন্তু বেসিক্যালি তোমার কাজ, তুমি কিন্তু অবশ্যই তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বলবা যে আয়ের উৎস কয় ধরনের হইতে পারে। সো আমি যদি আমার ফ্যামিলির, এটার আনসারটা আমি এখানে লিখি, আমার ফ্যামিলির কথা বলি, আমার বাবা ব্যবসা করতো, সো ব্যবসা একটা উৎস। আমার বড় ভাইয়া ফার্মাসিস্ট, সো চাকরি, ঠিক আছে। তারপর হচ্ছে 1 2 পরিবারের আয়ের উৎস আর কি হইতে পারে, সবজি চাষ। এগুলো তোমরা এই জিনিসগুলো যত সহজ করে চিন্তা করবা জিনিসটা তত সহজ। এখানে তো ক্রিটিক্যালি থিঙ্ক করা দরকার নেই, সহজে কতভাবে টাকা আয় করা যেতে পারে, 1 2 3 4। তারপর আর কি করা যায়, টাকা পয়সা ইনভেস্ট করে তো টাকা পয়সা আয় করা যায়, তাই না, বিনিয়োগ। এই 4টা লিখে দাও, হইল তো, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয় ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা তৈরি করবো। তালিকাটা এখানে তৈরি করবো। আচ্ছা পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে হবে, তাহলে আমরা কি কি করতে পারি এটা একটু লিখি। আমরা 3টা পয়েন্ট লিখলে ইনাফ, হ্যাঁ এখানে তো বেশি দরকার নেই। তাহলে সেলাইয়ের কাজ, আমরা কি করব, সেলাই এর কাজ করব, ঠিক আছে। আরেকটা কি করতে পারি, 2 নাম্বার জিনিস হচ্ছে আমরা সবজি চাষ করব। আরেকটা কাজ কি করতে পারি ভাইয়া, আমরা মেরামতের কাজ করতে পারি। মেরামত বলতে কি কি মেরামত বোঝাচ্ছি, মেরামতের কাজ করব। এই যে লাইট নষ্ট হয়ে যাওয়া, ফ্যান নষ্ট হয়ে যাওয়া, টেবিল ভেঙে যাওয়া, বাইরে থেকে ছুতুর ডেকে আনতে হয়, ওদেরকে টাকা দিতে হয়, এটা আমরা ওদেরকে টাকাটা না দিয়ে নিজেরাই করব, তাহলে যে টাকাটা ওদেরকে দিতাম এটা বেঁচে যাবে, এটা কি পরোক্ষ হয়, তাই না। সো এটা আমরা কেমনে করব এখানে এখন লিখবো, কিভাবে করব, সেলাইয়ের কাজ করব।
তো শ্যালা এর কাজ আমরা কিভাবে করব? একটু ক্রিয়েটিভ হও। ইউটিউব থেকে কিংবা প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেলাই এর কাজ শিখে পরিবারের সদস্যদের জামা কাপড় সেলাই করার মাধ্যমে টাকা বাঁচিয়ে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি করব। তো তোমরা বলতে পারো যে ভাইয়া ছক তো এখানে অনেক ছোট, এখানে তো জায়গা হচ্ছে না। এই ছকটা তুমি খাতায় বড় করে রাখবা, যতটুক জায়গা লাগে অতটুক বড় করে রাখবা, ওখানে ছকটা কমপ্লিট করবা। 2 নাম্বারটা আবার কি হইতে পারে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে 2 নাম্বারে হচ্ছে কি লিখবো? 2 নাম্বারের ব্যাখ্যাটা কি লিখতে পারি? পরিচিত কোনো, আমি কি লিখবো পুরোটা না মুখে বলে দিব? লিখে দেই, পরিচিত কোনো সবজি চাষির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়ির আঙ্গিনায় নিত্য প্রয়োজনীয় সবজি চাষ, এগুলো কি ভাইয়া আমি মুখস্থ করছি না? নতুন কারিকুলাম মানে কি নিজের মাথা খাটাইতে পারতে হবে। আমার একটা ভিডিওতে আমি খুব ভালো করে বলেছি তোমাদের যে ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারতে হবে, তাই না? কমন সেন্স। সবজি চাষ করে কেমনে টাকা পয়সা ইনকাম করতে পারি, এভাবে সবজি চাষ করার মাধ্যমে পরিবারের খরচ বাঁচিয়ে কি পরোক্ষ আয় বৃদ্ধি করতে পারি। ডান। তোমরা কি বিরক্ত হচ্ছ সবগুলো লেখাতে? আমাকে একটু বলো তো, আমি কি পুরোপুরি লিখবো না মুখে বলে দিব মূল কি পয়েন্টস গুলা? একটু বলো তো আমাকে সবাই, যারা যারা ক্লাসটা করতেছো আমাকে একটু জানাও কমেন্টে। ওয়াজেদ ভাই আর হচ্ছে ওয়াজেদ ভাই আর তোমাদেরকে ডিস্ট্রাক্ট করতে ভাল লাগে, সো আচ্ছা মুখে বলে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, মুখে বলে দিচ্ছি। ওকে আচ্ছা, তাহলে 3 নাম্বারটাতে কি লিখতে পারি? বাট তোমাদের কিন্তু ভাই এগুলো পুরা লিখতে হবে, এন্ড টিচাররা কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ চেক করবে। তুমি যে উপায়টা দেখাইলে এটা আসলে কাজ করবে কিনা, ফিজিবল কিনা, এগুলো দেখবে। ঠিক আছে, ওরা না দেখুক, টিচাররা না দেখুক, তুমি তোমার রেসপন্সিবিলিটি সেন্সের জায়গা থেকে সবগুলা অ্যাকুরেটলি করবা।
ঠিক আছে? তুমি ফাঁকিবাজি করে হয়তো এখানে ত্রিভুজ ত্রিভুজ পায়া উতরে যেতে পারো, বাট ভাইয়া কর্মজীবনে এসে পারবা না ফাঁকিবাজি করে, কথা বুঝছো? জীবনে পারবা না। সো রেসপন্সিবিলিটি সেন্স, মানে দায়িত্ববোধ এখন থেকে প্র্যাকটিস করো, বুঝছো? এখন থেকে যদি প্র্যাকটিস না করো, যখন বড় হয়ে যাবা তখন খুবই কষ্ট হবে এই ব্যাপারটা ডেভেলপ করা, অ্যান্ড তখন আলটিমেটলি সিভিয়ার মারা খাইতে হবে। হ্যাঁ, সো এই কাজগুলো হয়তো টিচারও তো ভালো করে চেক করবে না ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ, বাট তোমরা নিজেরা ভালো করে লিখতে শিখো। 3 নম্বর জিনিস এটা, তাহলে এটা কি হবে? মেরামতের কাজ করো, এখানে লিখো, ক্রিয়েটিভ হো, ইউটিউব দেখে কিভাবে লাইট, তাহলে এই 3 নাম্বারটাতে আমরা কি লিখবো, এখানে লিখে দিচ্ছি আমি 3। ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে আমরা শিখে নিব কিভাবে লাইট নষ্ট হলে মেরামত করতে হয়, ফ্যান নষ্ট হলে মেরামত করতে হয়, টেবিল নষ্ট হলে মেরামত করতে হয়, আসবাবপত্র নষ্ট হলে মেরামত করতে হয়, অথবা স্থানীয় কোনো ছুতরের কাছ থেকে আমরা, কিংবা কোনো কারিগরের কাছ থেকে, কিংবা কোনো ওয়ার্কশপ থেকে আমরা শিখে নিব কিভাবে আসবাব, বাড়ির গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেলে সেগুলোকে মেরামত করতে হয়। এগুলা আমরা পরিবারের সদস্যরা নিজেরা মেরামত করার মাধ্যমে টাকা বাঁচাতে পারি। সেই টাকাটা পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে কি সহায়তা করবে। ওকে, আচ্ছা, পরোক্ষ আয় বৃদ্ধিতে। তাহলে এই জিনিসটা আমাদের এই কাজ শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা নেক্সটে যাই, দেখি আর কি কি কাজ আছে। তাহলে ভাইয়া এটা তো সব বুঝা গেছে, তাই না? এইভাবে কাজগুলো করতে হবে, সহজ করে চিন্তা করবো, তো কঠিন করে চিন্তা করার কিছু নেই, এগুলো সহজ জিনিস। এখানে আমাদের আরো একটা কাজ আছে। ডান। এখানে আমাদেরকে কি করতে বলতেছে? 1 মাসের ব্যয় পরিকল্পনা। সো তোমরা যারা থিওরি ক্লাস দেখছো, ওখানে ব্যয় পরিকল্পনা তৈরি করার সময় কি কি মাথায় রাখতে হয়? সবার আগে মাথায় রাখতে হয় কোন জিনিসগুলা না কিনলে নাই হবে ওইগুলা। তারপর হচ্ছে বয়স্ক এবং ছোট শিশু যারা আছে ওদের নিডস গুলারতে ব্যয়টা আগে করতে হবে। এন্ড কিছু কিছু জিনিস থাকে আমাদের চাওয়া, জাস্ট ইচ্ছা, ওইসব জিনিসপত্রতে টাকা পয়সা খরচ না করা, ওইগুলা থেকে টাকা বাঁচানো, ওইগুলো থেকে টাকা বাঁচায়া কোথাও সেভ করা। হ্যাঁ, সো দ্যাট আমরা ইন ফিউচারে আননোন কোথাও যদি আমাদের টাকা পয়সা লাগে, ওখানে যাতে আমরা টাকা পয়সা ইনভেস্ট করতে পারি। এটা হইতে পারে চিকিৎসা, এটা হইতে পারে কোনো অ্যাক্সিডেন্টাল খরচ, হইতে পারে উচ্চশিক্ষার জন্য। ঠিক আছে, সো এই 3টা জিনিস মাথায় রাখতে হয়। আমি থিওরি ক্লাসে গেলে ভালো মতো বলছি। তাহলে 1 মাসের ব্যয় পরিকল্পনা কেমনে করব? তোমরা কিন্তু এই ছকটা নিজেরা খাতায় আঁকবা বড় করে, তোমার পরিবারের নিডস অনুযায়ী। আচ্ছা, এখানে আমি একটু পজ নিয়ে কথা বলি, না তো তোমরা বিরক্ত হয়ে যাবা। আচ্ছা, এখানে হচ্ছে ভাইয়া আমি যেভাবে জিনিসগুলো লিখে দিচ্ছি এক্স্যাক্টলি অন্য কপি করো না, তুমি আমার কাছ থেকে আইডিয়া নাও, নিয়ে তোমার ক্রিয়েটিভিটি খাটায় তোমার মতো করে সমাধানগুলো করবা। ঠিক আছে? এন্ড তোমাদের জন্য কাজ থাকবে নেক্সট লাইভ ক্লাসের আগে প্রত্যেকে, যারা 15 জন আছো না, এই 15 জন এবং যারা পরে দেখবা, এই প্রত্যেকটা আমি একটা ছক সমাধান করাইলাম, একটা ছক সমাধান করাইছি, ওইটার সমাধানটা তুমি খাতায় ছক এঁকে কমপ্লিট লিখবা। ঠিক আছে? লেখার পরে আমাদের এই গ্রুপে তোমার নাম এবং কত পৃষ্ঠার কাজ, সাবজেক্টের নাম লিখে ওই কাজের ছবিটা পোস্ট করবা। ঠিক আছে? আমি চেক করে বলে দিব, আমি কিংবা ওয়াজেদ ভাইয়া আমরা চেক করে বলে দিব কাজটা তোমার অ্যাকুরেটলি হয়েছে কিনা। ঠিক আছে? এটা সবার জন্য বাড়ির কাজ থাকলো। ওকে, এটা তোমাদের সবার বাড়ির কাজ। তাহলে বাড়ির কাজ কি? বাড়ির কাজ হচ্ছে HW হচ্ছে, আমি এখানে বড় করে লিখে দিচ্ছি, তোমাদের HW হচ্ছে ভাইয়া, তোমাদের HW আজকে আমরা যেই কাজগুলো সমাধান করাবো সবগুলো কাজের সমাধান করে গ্রুপে ছবি পোস্ট করা। হ্যাঁ, ওখানে তোমার নাম দিবা, সাবজেক্ট দিবা, চ্যাপ্টার দিবা, পেজ নাম্বার দিবা, যে এই পেজের এত নাম্বার কাজ। ঠিক আছে? আচ্ছা, ডান। তাহলে আমরা এখানে দেখি
এক মাসে ব্যয় পরিকল্পনা কেমনে করতে? খাদ্যের জন্য চাল, আটা, তেল, মাছ, শাকসবজি, এখানে যদি কোনো কিছু অ্যাড করতে হয় অ্যাড করো। তাহলে আমার এক মাসের ব্যয় পরিকল্পনা, আমার ফ্যামিলিতে আমি একাই, আমার ছোট্ট একটা বাসা আছে, ওই বাসাতে আমি একাই থাকি, সো আমি একাই আমার পরিবার। সো আমি আমার কিভাবে ব্যয় পরিকল্পনা করি এটা এখানে দেখাচ্ছি, তোমরা সিমিলারটা তোমার ফ্যামিলিতে অ্যাপ্লাই করবা। অথবা আমি আমার ফ্যামিলিতে, আমার আরেকটা ফ্যামিলি আছে ঢাকা মিরপুরে, আম্মু আব্বু ভাইয়া ভাবি ওরা থাকে ওখানে, ওইটা থেকে ওইটারও ব্যয় পরিকল্পনাটা তোমাদের দেখাইতে পারি। ঠিক আছে, তাহলে আমি একা মানুষ, আমার ব্যয় পরিকল্পনা আসলে তো ভালো হবে না, তাই না? একটা পরিবার, রিয়েল পরিবারের এক্সাম্পল দিচ্ছি। সো আমাদের ফ্যামিলিতে এই চাল, আটা, তেল, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল এগুলোর জন্য আমার বড় ভাইয়া আমার আম্মুকে 10,000 টাকা দিয়ে দেয়। সো এখানে আনুমানিক বরাদ্দ হচ্ছে 10,000, 10, 1, 2, 3, এবং হচ্ছে আমিও বেশ কিছু টাকা দেই, আমি আরো 5,000 টাকার মতো দেই আম্মুকে এক্সট্রা খরচ করার জন্য, যাতে আম্মু এবং আব্বু ওদের কিছু ইচ্ছা হলে খাবার টাবার খাইতে পারে। ঠিক আছে, ওই 10,000 দিয়ে তো পুরো ফ্যামিলির বাজার টাজার করে ওইটাতে চলে যায়। সো এখানে 10,000 প্লাস 5,000, ঠিক আছে, এই 5,000 আমি অ্যাড করি। আচ্ছা, তারপর হচ্ছে বস্ত্র, নতুন কাপড়, কাপড় সেলাই, লন্ড্রি, কাপড় ধোয়া, এইগুলোর জন্য নতুন কাপড় কেনা, কাপড় সেলাই করা, এগুলো আমাদের বছরে 2বার লাগে। 2টা ঈদের সময়, 2টা ঈদে লাগে না, একটা ঈদে লাগে। ঠিক আছে, ওই একটা ঈদে নতুন যত কাপড় চোপড় কেনা হয় এটা পুরা বছর, হ্যাঁ, ওইটা দিয়ে চলে যায়। বাট লন্ড্রি কিংবা কাপড় ধোয়ার জন্য, আচ্ছা, এই ব্যয় এক মাসের ব্যয় পরিকল্পনা। সো প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি হচ্ছে আমি যদি চিন্তা করি, তাহলে আমার ফ্যামিলিতে হচ্ছে আমার কয়জন আছে, 1, 2, 3, 4, 5, 6, 6 জন। প্রত্যেক ঈদে আমরা হচ্ছে 5,000 টাকা করে খরচ করি। হ্যাঁ, সো 5 30,000, 30,000 12 মাস, তাই না? 12 মাসে 30,000 টাকা খরচ হয়, ওই একবারে খরচ করা হয়। আর একটু বেশি খরচ হয় অ্যাকচুয়ালি, ধরো 36,000 টাকা। সো প্রত্যেক মাসে কত পড়ে? 4 12 36, না 3 12, 3 12 36, তাই না? সো 3,000 টাকা। সো নতুন কাপড় সেলাই এগুলোর জন্য 3,000 টাকা। লন্ড্রি কিংবা কাপড় ধোয়ার জন্য আমাদের একটা আন্টিকে রাখা হয়েছে, সে প্রত্যেক মাসে 1,000 টাকা করে নেয়। সো বেসিক্যালি প্রত্যেক মাসে কত যাচ্ছে? 3,000 টাকা প্লাস 1,000 টাকা, 4,000 টাকা। 3,000 প্লাস 1,000, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি, ভাইয়া আমি তোমাকে কি বুঝাইতে যাচ্ছি, এমনি চিন্তা করতে শিখো। আমি যেমন আমার পরিবারেরটা হিসাবটা বের করতেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ওরকম মানে তোমাকে এখানে আহামরি কঠিন কিছু চিন্তা করতে হবে। তোমার পরিবারে যেটা হয় ওইটাই লিখো তোমার আম্মুর সাথে কথা বলে, ঠিক আছে? বাসস্থান, বাসা ভাড়া, আমাদের যে বাসাটা ওইটাতে টোটাল নতুন ঘর, আমাদের এখানে কোনো কিছু করা হচ্ছে না, তোমাদের যদি থাকে অ্যাড করতে পারো। আমাদের বাসা ভাড়া, ইউটিলিটিস সবকিছু মিলায়া আমার বড় ভাইয়া টোটাল 20,000 টাকা খরচ করে। 20, 1, 2, 3, ঠিক আছে, ডান, এটা 20,000। শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, শিক্ষা সামগ্রী, খাতাগুলো, আমাদের বাসায় কোনো ছোট বাচ্চা কাচ্চা নেই, আমি সবার ছোট। সো আমার বড় ভাই মেজো ভাইয়া জব করে, সো আম্মু আব্বু তো ওদের তো লাগবে না। বাট শিক্ষা সামগ্রী কেন হয়, যেমন আমার খরচ লাগে, বাট এটা অ্যাকচুয়ালি বাসা থেকে না হয় না, আমি বিয়ার করি। বাট এখানে আমার মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন আমার একটা সেমিস্টারে দিতে হয় 10,000 টাকা, টোটাল 6 মাসে। তাহলে প্রতি মাসে কত পড়ে? প্রতি মাসে পড়ে হচ্ছে, আমি ধরি 12,000, হাবি জাবি খাতা টাতা কিনা, 6 মাসে একটা সেমিস্টার, 6 মাসে আমার 12,000 টাকা খরচ হয় জাস্ট পড়াশোনায়। প্রত্যেক মাসে পড়ে তাহলে 2,000 শিক্ষা সামগ্রী কিনা, আর হাবি জাবি শিক্ষা সামগ্রী কিনা প্রত্যেক মাসে আরো ধর 1,000। সো এখানে আমার 2,000 প্লাস 1,000। তাহলে ভাইয়া বুঝতেছো কেমনে এগুলো করবা? 2,000 প্লাস 1,000, ডান। মাইন্ডসেটটা কপি করো না, নিজের ফ্যামিলিতে যেটা হয় ওইটাই চিন্তা করে করে বের করে লিখো, ঠিক আছে? তাইলে তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, চিন্তা করার ক্ষমতা বাড়বে। গৃহস্থালী, আমি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করতেছি যে মানে লাইফে সার্ভাইভ করার জন্য সবচাইতে দরকারি জিনিস হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারা, বুঝছো? আমি একদিন এটা নিয়ে তোমাদের বিস্তারিত বলবো, চ্যানেলে ভিডিও দিব, দেখো। আচ্ছা, তারপর গৃহস্থালী, আসবাবপত্র মেরামত, পোষা প্রাণীর খাদ্য, আমাদের বাসায় কোনো পোষা প্রাণী নাই। আসবাবপত্র মেরামত, আমাদের একটা ফিল্টার আছে, ওইটা মান্থলি ফিল আপ করতে হয়, 1,200 টাকা লাগে। আর এরকম হাবিজাবি কিছু না কিছু নষ্ট হয়, লাইট চেঞ্জ করা, কিছু কাঁচ ভেঙে যাওয়া, গ্লাস ভেঙে যাওয়া, এখানে মোটামুটি মান্থলি 1,000, রাফলি 1,000, ঠিক আছে? আর ওই ফিল্টার 3 মাসে একবার চেঞ্জ করতে হয়, সো এটা 1 মাসে 3,000 না। যোগাযোগ ও যাতায়াত ভাড়া,
রিক্সা, বাস, ট্রেন, বিমান, নিজ বাহন। নিজ বাহন আমাদের নাই, আমরা খুবই গরিব। আচ্ছা, সো এখানে তোমাদের নাফিস ভাইয়া অনেক বড় লোক, বুঝছো? তোমাদের নাফিস ভাইয়া গাড়ি কিনছে, প্রাইভেট কার কিনছে। আচ্ছা, সো তোমাদের আনাস ভাইয়া অনেক বড় লোক। আচ্ছা, হোয়াট এভার, এই পুরো কোম্পানিতে যার শেয়ার হোল্ডার আছে এর মধ্যে সবচেয়ে গরিব আমি, আমার কোনো গাড়ি নেই। আচ্ছা, হোয়াট এভার, এই যে যাতায়াত ভাড়া, রিক্সা, বাস, ট্রেন, বিমান, এগুলো একটাও লাগে, বিমান লাগে না, রিক্সা, বাস, ট্রেন লাগে। সো এই ক্ষেত্রে যাতায়াত ভাড়া, আমার আম্মু আব্বু গ্রামে যায় রেগুলার বেসিসে, ওদের মান্থলি 1,000 টাকার মতো লাগে, 1,000 2,000। আর আমি যে ময়মনসিং থেকে ঢাকা আসা যাওয়া করি, আমার প্রত্যেকবারই হচ্ছে 1,000 টাকা লাগে। সো আমি মাসে 4 বার আসা যাওয়া করি, 4,000, 4,000। আমার টোটাল ফ্যামিলিটা হিসাব করি, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার আমার খাবারের খরচটা, এটা তো আমার ফ্যামিলির খাবারের খরচ, সাথে আমার খাবারের খরচে মোটামুটি 8,000 টাকা লাগে, ঠিক আছে? এটা অ্যাড হবে। যাতায়াত ভাড়া, রিক্সা, বাস, ট্রেন, বিমান, নিজ বাহন থাকলে ওকে। এটা আমার লাগে, আমার নিজের লাগে হচ্ছে কত, 4 সপ্তাহে 5,000 টাকা লাগে, রাফলি 5,000 লাগে, প্লাস আম্মু আব্বুর আরো 1,000, ঠিক আছে? আচ্ছা, ডান। তারপরে কি আছে? তারপর ভাই ইউটিলিটি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট, এগুলোর জন্য মোটামুটি আরো 2,000 টাকা লাগে। ইন্টারনেট 800 টাকা, বিদ্যুৎ বিল এরকম 1,500 টাকার মতো আসে, এরকম 2,000 থেকে 2,500 টাকা। ঘর সাজসজ্জা, এইগুলা খুবই রেয়ারলি করা হয়, 6 মাসে একবার, 1 বছরে। মান্থলি রাফলি 1,000। চিকিৎসা, ওষুধ, ভ্যাকসিন, ওই মেডিসিন বেসিক্যালি সবার লাগে না, আম্মু আব্বুর লাগে। সো এখানে 1,000 টাকার, আমার ভাই যেহেতু, আমার ভাই ফার্মাসিস্ট, সো সো সে অফিস থেকে অনেক ওষুধ পাই, সো ওইগুলো দিয়ে হয়ে যায়, এখানে বেশি খরচ করতে হয় না। খাজনা, ভ্যাট, ট্যাক্স, আয়কর, বাড়ির খাজনা, এগুলা দিতে হয় না, এগুলা জিরো। আমাদের গ্রামে বাড়ির জায়গা যেটা আছে ওইটাতে জানি না খাজনা টাজনা দেয় কিনা। বিনোদন, বেড়াতে যাওয়া, উৎসবের আয়োজন, নিমন্ত্রণে অংশগ্রহণ, এগুলোর জন্য মোটামুটি রাফলি 2,000 টাকার মতো লাগে প্রত্যেক মাসেই। 2,000 বেশি লেখা ফেলছি, 1,000 টাকা লাগে। এটা তো প্রত্যেক মাসেই হয় না, অকেশনালি হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর আর কি আছে? হাত খরচ, পরিবারের সদস্যদের, সদস্য এক, সদস্য দিয়ে এবার তোমরা এক এক করে করবা। আমার মোটামুটি আম্মু 1,000, আব্বু 1,000, এরকম ওদেরকেই হাত খরচ মেনটেন করা হয়। আমার হাত খরচ আবার কি, তো এগুলো তো নিজের। তো আমরা যেহেতু 5 জন আছে, 1,000 করে 5,000। আচ্ছা, জরুরি প্রয়োজন, দুর্ঘটনা, ঋণ প্রদান, যেমন রিসেন্টলি আব্বুর অপারেশন হয়েছে, সো এটা হচ্ছে জরুরি প্রয়োজন। এখানে প্রায় 30,000 টাকা লাগছে। সো জরুরি, এটা 30,000 টাকা তো পুরো 1 বছরে লাগছে, তাহলে আমি 36,000 টাকা চিন্তা করি, তাহলে 1 মাসে কত পড়তেছে? 1 মাসে পড়তেছে 3,000। অন্যান্য, অধীনস্থ কর্মচারীর বেতন, এটা ইনক্লুড করে ফেলছি। একজনে একটা খালা কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়, বাসা পরিষ্কার করে দিয়ে যায়, এটা নাই। সঞ্চয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে একটু সেভ করা অ্যাকচুয়ালি হয় না, খুব একটা সেভ করা হয় না, যত টাকা ইনকাম করা হয় সব খরচ হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি জানি না সেভ করা হয় কিনা। সো আমার কত সেভ আছে? আমার অ্যারাউন্ড 1 লাখের মতো সেভ আছে, আর বাকিদের খবর আমি জানি না। সো 100, ও আচ্ছা আচ্ছা, পার মান্থ আমার কত খরচ হয়? তো পার মান্থ খরচ হয় হচ্ছে, আমার সেভ হয় মোটামুটি 10,000 টাকার মতো। 10, 1, 2, 3, ঠিক আছে? আচ্ছা, এই তো, এটা ব্যাংকে না, এটা এখানে সেভ হয়। আচ্ছা, অভিভাবকের, এখানে তোমরা হচ্ছে অভিভাবকের মতামত স্বাক্ষর, তাহলে বুঝছো এভাবে নিজের পরিবারে কি হয় চিন্তা করো, চিন্তা করে করে লেখা ফেলো। আচ্ছা ডান, আমরা নেক্সটে যাই। নেক্সট কি কাজ আছে? এটা তোমরা কিন্তু এই পুরো ছকটা কমপ্লিট করবা, ঠিক আছে? পুরো ছকটা কমপ্লিট করবা, কমপ্লিট করে নেক্সট উইকে লাইভ, শুক্রবারের মধ্যে ডেডলাইন। এই কাজের ডেডলাইন কবে ভাইয়া? এই কাজের ডেডলাইন হচ্ছে তোমাদের ভাইয়া, এই বাড়ির কাজটা শেষ করার ডেডলাইন কবে ভাইয়া? এটা ডেডলাইন হচ্ছে আগামী বৃহস্পতিবার, কারণ শুক্রবারে আবার ক্লাস হবে, আমি চেক করব তখন, ঠিক আছে? আচ্ছা, যারা বাড়ির কাজ করবা তোমাদের জন্য আমার পক্ষ থেকে ভালো ভালো কিছু সারপ্রাইজ থাকবে, ঠিক আছে? যারা করবা না এটা পাবা না, মিস করবা। আচ্ছা ডান, এই ছকটা ফিল আপ করে ফেলো। আচ্ছা যাই, আমরা আর কি কাজ আছে দেখি। এখানে একটা কাজ আছে। আচ্ছা, একক কাজ, দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো। সো বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণাগুলা এটার একটা রাফ আইডিয়া আমি ক্লাসের মধ্যে দিছিলাম।
এটার জন্য অ্যাকচুয়ালি আমার এখানে এখন এটা দেখা লাগবে, মানে এখানে যে দৃশ্যপটটা আছে, এখানে টোটাল দৃশ্যপটে টোটাল 5টা ঘটনা আছে। সো একটা ব্যক্তি রহমান সাহেব, তাহলে এটা সলভ করার জন্য আমার এই পুরো দৃশ্যপটটা আবার একবার পড়তে হবে, পড়লে আমি এটা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা পড়বো, পরে সলভ করতে। বিনিয়োগ আগ্রহী রহমান সাহেব। তাহলে ভাইয়া উপরে কি ছিল অ্যাকচুয়ালি, উপরে কিভাবে টাকা পয়সা আয় করতে হয় এন্ড কিভাবে সঞ্চয় হবে এটা মাথায় রেখে কেমনে ব্যয় করতে হয়, উপরে সব আলোচনা এই রিলেটেড ছিল। এইবার সঞ্চয় করা টাকা কেমনে বিনিয়োগ করতে হয়, বিনিয়োগ রিলেটেড কাজগুলো আমরা সমাধান করব। এখানে দেখি কি বলতেছে। আচ্ছা, রহমান সাহেব একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। কিছুদিন আগে তার প্রবাসী ছোট ভাই তাকে 2 লক্ষ টাকা পাঠিয়েছেন। রহমান সাহেব এই টাকা কোন লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তিনি তার কয়েকজন বন্ধুর সাথে কথা বলেন, বন্ধুরা তাকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন, যেমন তার পরিচিত কারো ব্যবসায় খাটানোর মাধ্যমে। তাইলে তার বন্ধু তাকে বলতেছে, বন্ধু 2 লাখ টাকা আছে, ভালো কথা। 1 নাম্বার, তুই কই খাটাইতে পারস? ব্যবসায় খাটা, ওইখান থেকে টাকা পয়সা আসবে। 1 2, তুই সরকারি সঞ্চয়পত্র কিন, ওখান থেকে টাকা আসবে, নির্দিষ্ট টাকা আসবে। 3, নিজের উদ্যোগে ওই টাকাটা খরচ করে একটা ব্যবসা শুরু কর, এখান থেকেও টাকা আসবে। 4, শেয়ার মার্কেটে টাকা খাটা, ওখান থেকে টাকা আসবে। 5, কোন একটা জায়গা জমি কিনে রাখ, ওটা পরে বেশি দামে বেচতে পারবি, ওখানে টাকা আসবে। 6, অথবা তুই কৃষি পণ্যের ব্যবসা করতে পারস, খামার টামার কর। তাহলে এই 6টা খাত আমরা পাইলাম এই ঘটনা থেকে বিনিয়োগ করার। ঠিক আছে, এইবার সে তার অন্য আরেকদিন বন্ধুর কাছে গেছে 6টা খাতের কোনটাতে বিনিয়োগ করা ভালো হবে এটা জানার জন্য। ঠিক আছে ভাইয়া, এই ব্যাপারগুলো কিন্তু আসলে রিয়েল লাইফে অ্যাপ্লাই করার মতো জিনিস, যদি টাকা পয়সার দিক থেকে ধনী হইতে চাও। কথা বুঝছো? যেমন রিসেন্টলি আমি এটা ফিল করতেছি যে না, কাজ করে যে টাকা পাচ্ছি এটার অ্যামাউন্ট খুবই কম। এই টাকাগুলো যদি আবার কোথাও ইনভেস্ট করা যায়, ওখান থেকে আমি বসে থাকলেও টাকা আসবে, প্যাসিভ ইনকাম আসবে। সো কই ইনভেস্ট করা যায়, রিসেন্টলি এই ব্যাপারগুলো আমার মাথায় আসতেছে। সো তোমাদের হয়তো এখন আসবে না, বাট তোমাদের ফ্যামিলি মানুষজনদেরকে বুঝাইতে পারো, যারা টাকা পয়সা ইনকাম করে, যে আম্মা আব্বু শোনো, টাকা পয়সা জমাই রাখো না। টাকা পয়সা জমাই রাখলে ইনফ্লেশনের কারণে 1 লাখ টাকা যদি জমাই রাখো, 1 লাখ টাকা দিয়ে যদি এখন একটা আইফোন কিনতে পারো, 5 বছর পর কিন্তু ওইটা দিয়ে অর্ধেকটা আইফোন কিনতে পারবা। 1 লাখ টাকা দিয়ে যখন এত বড় যদি একটা গরু কিনতে পারো, 1 বছর পর কিন্তু এটা দিয়ে এত বড় গরু কিনতে পারো। টাকাটার ভ্যালু কমে যেতে। সো তোমরা কোথাও ইনভেস্ট করে ফেলো, ইনভেস্ট করলে টাকাটা রেগুলার বেসিসে বাড়তে থাকবে। এগুলো তোমাদের মা বাবাকে বুঝাইতে পারো, যদি তোমরা আর্থিকভাবে স্বাবলম্বী হইতে চাও। জাস্ট কাজ করবা, টাকা আসবে, খরচ করবা, কাজ করবা, টাকা আসবে, খরচ করবা, এমনি সম্ভব না। মানে তুমি জাস্ট টাইম দিচ্ছ, টাইমের বিনিময়ে টাকা নিচ্ছ, এটা তো সম্ভব না অ্যাকচুয়ালি। তোমার টাইম তো লিমিটেড, তার মানে তোমার জীবনে আজীবনে টাকাও লিমিটেড ইনকাম। তুমি যে আনলিমিটেড টাকা ইনকাম করতে চাও, তোমাকে এমন কিছু একটা বিনিময়ে টাকা ইনকাম করতে হবে যেই জিনিসটার কোনো লিমিট নেই। যেমন টাকার কোনো লিমিট নেই। কথা বুঝছো? তুমি টাকা ইনকাম করো, ওই টাকা কোথায় ইনভেস্ট করে দাও, ওই টাকা টাকা আনবে, মানি জেনারেট করবে। কথা বুঝছো? এই ব্যাপারগুলো বুঝো। তোমাদের কাজ থাকবে কিভাবে স্টুডেন্ট লাইফে, এটা তোমাদের অন্য আরেকটা কাজ, লিখো খাতায়, সবাই লিখো, স্টুডেন্ট লাইফে কিভাবে টাকা পয়সা বিনিয়োগ করে ইনকাম করা যায়, কিংবা স্টুডেন্ট লাইফে কেমন ইনকাম করা যায়, এটা নিয়ে ইউটিউব থেকে ভিডিও দেখবা। তাই লিখবা স্টুডেন্ট লাইফে ইনকাম, স্টুডেন্ট লাইফে বিনিয়োগ, লিখে বেশ কয়েকটা ভিডিও দেখবা। দেখে তোমাদের অভিজ্ঞতা কি এই লাইফ ক্লাসটার কমেন্টে তোমরা নেক্সট বৃহস্পতিবারের মধ্যে আমাদেরকে জানাবা। ঠিক আছে? আচ্ছা, তো তার ব্যাংকের বন্ধুর কাছে গেছে, ব্যাংকের বন্ধু তাকে এবার বলতেছে কোন খাতে বিনিয়োগ করা বেটার হবে। আমার ক্লাসে আমি বলছিলাম বিনিয়োগ করার ক্ষেত্রে খাতটাতে টাকাটা ইনভেস্ট করা কতটুকু ঝুঁকিপূর্ণ এটা অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? ওখান থেকে টাকাটা কি ইনস্ট্যান্ট তোলা যাবে দরকার লাগলে, এটা দেখতে হবে। কেমন মুনাফা আসবে এটা দেখতে হবে। কত, এই 3টা জিনিস দেখা ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? তারপর আরো একটা জিনিস দেখতে হয়, যে টাকাটা ইনভেস্ট করতেছি এই টাকাটা কি আমার কোথাও পয়রা আছে, টাকাটার পরিমাণ কত, অনেক বেশি নাকি কম। টাকাটা যদি কোনো কারণে মায়ের যায়, তাইলে আমার লাইফের কতটুকু সমস্যা হবে, এটার উপর কি আমার লাইফ ডিপেন্ডেন্ট নাকি নাই, সবগুলো জিনিস অ্যানালাইসিস করে ঠিক করতে হয় কোথায় টাকা ইনভেস্ট করব। যেমন তোমার মনে করো তোমার বাবার জীবনের শেষ সম্বল 12 লক্ষ টাকা, এটা ইনভেস্ট করতে যাচ্ছে,
এটা টাকাটা ফালাই না রেখে এটা বাড়াইতে যাচ্ছে। এখন যদি এটা শেয়ার বাজারে ইনভেস্ট করে, শেয়ার বাজার কি মুনাফা অনেক বেশি বাট ঝুঁকি অনেক বেশি হাই, চান্সেস আর টাকাটা পুরোটা মারি যাইতে পারে, এখানে বিনিয়োগ করা যাবে না। তাহলে তোমার বাবার কোথায় বিনিয়োগ করা উচিত হবে? টাকাটা বাড়বে, স্লোলি বাড়বে, বাট টাকাটা পুরোটা হারানোর সুযোগ নেই। তাহলে কোথায়? সঞ্চয়পত্র কেনা। সঞ্চয়পত্রকে আমি বলছিলাম, সঞ্চয়পত্র কেনাকে বলে কি শূন্য ঝুঁকির বিনিয়োগ বা নিরাপদ বিনিয়োগ। এখানে কখনো কোনো লস হবে না, বাট খুবই অল্প মুনাফা পাওয়া যায়। কথা বুঝছো? আচ্ছা, তাহলে আসো এবার আমরা এখানে দেখি ভিডিওতে বিপিএন ডাউনলোড করতে বলে, বিপিএন দেখলে আপু বাঁকা দেয়। বিপিএন দিয়ে তো হ্যাঁ আরো অনেক কিছু করা যায়, তাই না? সো আচ্ছা, এখানে দেখি তো তার বন্ধু, তাকে ব্যাংকার বন্ধু বলতেছে যে টাকা পয়সা ইনভেস্ট নিয়ে এক্সপার্ট, সে বলতেছে যে এক, যদি তোমার পরিচিত অন্য কারোর ব্যবসায় ইনভেস্ট করো, তার ব্যবসাটি যদি লাভজনক হয় তাহলে তোমারও লাভ হবে, কিন্তু তার ব্যবসার ঝুঁকিও তোমাকে নিতে হবে। অর্থাৎ ব্যবসায় লোকসান হয় তাহলে তোমাকেও তা বহন করতে হবে। তাহলে 1 নাম্বার বিনিয়োগ ব্যবসা, ঝুঁকি আছে বাট ভালো মুনাফা হওয়ার সুযোগ আছে, আর নিজেকে ঝুঁকিটা নিতে হবে। 2, সঞ্চয়পত্র বা মেয়াদি আমানত হিসেবে টাকা রাখো, তাহলে তুমি হয়তো তুলনামূলক কম মুনাফা পাবা, কিন্তু ভাইয়া এর জন্য তোমাকে কোনো ঝুঁকি বহন করতে হবে না, অর্থাৎ লোকসান হওয়ার কোনো সুযোগ নাই। নিরাপদ বিনিয়োগ। নেক্সটে যাই। তিনি আরো বলেন, তুমি যদি নিজে ব্যবসা শুরু করো, 3 নাম্বার, তাহলে পরিচালনা করতে নিজের বুদ্ধি ও সময় দিতে হবে, ঝুঁকি আছে, লোকসান হইতে পারে। ঠিক আছে। 4, শেয়ার মার্কেটে টাকা খাটাইতে পারো, ভালো টাকা আসবে, বাট শেয়ার মার্কেট সম্পর্কে খুবই এক্সপার্ট হইতে হবে, এক্সপিরিয়েন্স হইতে হবে, ওখানেও ঝুঁকি, ভালো লেভেলের ঝুঁকি আছে, টাকা হারাইতে পারো। ঠিক আছে। 4, 5 নাম্বার কি আছে দেখি। 5, যদি তুমি জমি জমা কিনো সেই ক্ষেত্রে, আচ্ছা আমি একটু আস্তে কথা বলি, আমি জোরে কথা বললে আমার ভয়েস কেমন জানি চাইল্ডিশ হয়, একটু আস্তে কথা বলি, ডিপ ভয়েসে কথা বলি, তাহলে আমারও কষ্ট কম হবে, তোমাদের শুনে ভালো লাগবে। ওকে, তাইলে তুমি জমি কিনে রাখতে পারো। জমিতে হইতেছে শিওর দাম বাড়বে, কয়েক বছর পর অনেক দামে বেচতে পারবা, বাট মেক শিওর জমির কাগজপত্র যাতে ঠিক থাকে। কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে পুরো টাকা মারা যাবে। 6, জমিটা যাতে নিষ্কণ্টক হয়। 6, কৃষি পণ্যের ব্যবসা করতে পারো, বাট ভালো ঝুঁকি আছে, টাকা পয়সা ইনকাম করতে পারবা, বাট ভালো ঝুঁকি আছে, পণ্যগুলো নষ্ট হয়ে যেতে পারে, গুদামজাত করতে ঝামেলা হইতে পারে, অনেক ঝামেলা আছে। এই হচ্ছে, ওখানে যদি তুমি ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করো তোমার কিন্তু জেলও হইতে পারে, এগুলো মাথায় রেখো। ঠিক আছে। তাহলে 6টা খাত আমরা অ্যানালাইসিস করে ফেলাম। এখন আমরা এখানে আমাদেরকে বলতেছে বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা এখানে লিখবো একটা পোস্টারে। ঠিক আছে। তাহলে এই 6টা বিনিয়োগ সম্পর্কে আমরা এটা কেমনে করতে পারি তোমাদেরকে, তাহলে কে জানি আমাদেরকে কমেন্ট, আজকে লাইভ ক্লাসে কেউ একজন কমেন্ট করছো যে ভাইয়া আপনি তো বলছিলেন আমাদেরকে পোস্টার কেমনে বানাইতে হয় দেখাবেন, আসো এখন তোমাদেরকে আমি পোস্টার বানানো দেখাই। তাহলে পোস্টার বানানোর জন্য আমরা এরকম এরকম এই সাইজের, এইসব সাইজ তোমাদের টিচাররা তোমাদেরকে বলে দিবে। ঠিক আছে। মনে করো এই সাইজে পোস্টার বানাচ্ছ, ওকে? আচ্ছা, মনে করো এই সাইজের পোস্টার বানাচ্ছ। আমি কমেন্ট পড়বো ভাইয়া, আমি কমেন্ট পড়বো তোমাদের, সো তোমরা হচ্ছে অধৈর্য হইও না। আমি 10টা বাজে তো আমরা এই কাজটা সমাধান করে শেষ করে দিব, ওকে? এই কাজটা সমাধান করে আমরা শেষ করে দিব। ঠিক আছে। পোস্টার কেমনে বানাইতে হয় আমরা দেখবো। আমরা একটা ফ্রেশ কাগজ নেই, হ্যাঁ, সাদা কাগজ নেই, একদম সাদা। ডান। সো পোস্টার কেমনে বানাবো? সো পোস্টারে তোমরা, আমার একটা স্টুডেন্ট আছে, ও এই জিনিসটা কেমনে বলে, হাঙ্কি মাঙ্কি, বুঝছো? আমার এই ওয়ার্ডটা খুবই ভালো লাগে। সো পোস্টারে তোমরা হাঙ্কি মাঙ্কি করতে যাও না, তাহলে অযথা সময় নষ্ট হবে, সিম্পল হবে পোস্টার। ঠিক আছে। তাহলে এখানে উপরে সুন্দর করে লিখবা বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা।
এখানে এখানে কাহিনী যেটা, এখানে অনেকে এরকম করবে, চক্কর বক্কর এরকম এরকম দেখবে। ভাইয়া কোনো প্রফেশনাল পোস্টার এরকম হাঙ্কি মাঙ্কি চক্কর বক্কর কিছু থাকে না, ক্লিন, একদম ক্লিন থাকবে। এটা ভাইয়া তুমি ব্লু দিয়ে লেখো, ঠিক আছে? আমি তো ব্ল্যাকে লেখা ফেললাম, এটা তুমি ব্লু দিয়ে লেখো, ঠিক আছে? আমি সবগুলো ব্ল্যাকে লিখি। তারপর এখানে 6টা আছে না, এই 6টা এখানে ছোট ছোট বক্স করো, 1টা 2টা, ঠিক আছে? সো যেহেতু জায়গা হচ্ছে না, আমি আরেকটু ছোট করে লিখি বক্সগুলো। ছয়টা লাগবে না? ওকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ডান। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে 1 নম্বরে ব্যবসায় বিনিয়োগ করা, ঠিক আছে? তাহলে এখানে এখানে ছোট করে রাখবা ব্যবসায় বিনিয়োগ। তারপর এখানে 1 নম্বরে ঝুঁকি, ঝুঁকি লেখা লাগবে উচ্চ ঝুঁকি। তারপর মুনাফা, উচ্চ মুনাফা, ঠিক আছে? আচ্ছা, আর কি কি লিখতে পারো? এই 2টা জিনিস লিখলেই চলবে, ঠিক আছে? আর এই 2টা জিনিস লিখলে চলবে, মুনাফা এবং ঝুঁকি। 2টা পয়েন্ট, মুনাফা, উচ্চ মুনাফা, ঝুঁকি, উচ্চ ঝুঁকি। তারপর ভাই কি ছিল? শেয়ার বাজার নাকি সঞ্চয়পত্র? লেখো সঞ্চয়পত্রে বিনিয়োগ, লেখো ঝুঁকি মুনাফা, ঝুঁকি শূন্য ঝুঁকি, মুনাফা স্বল্প মুনাফা। তারপর শেয়ার বাজার, তাই না? দেখো ঝুঁকি অতি উচ্চ ঝুঁকি, ঠিক আছে? মুনাফা উচ্চ মুনাফা। তারপর কি ছিল? এরকম বাকি প্রত্যেকটা লেখো, প্রত্যেকটা এখানে টাইটেল দাও। তারপর কি ছিল? তারপর ছিল হচ্ছে নিজে ব্যবসা দেওয়া, লেখো ঝুঁকি মধ্যম ঝুঁকি, যেহেতু নিজের কন্ট্রোলে থাকবে ঝুঁকিটা একটু কম। মুনাফা মধ্যম মুনাফা, ঠিক আছে? আচ্ছা, বা উচ্চ মুনাফা লিখতে পারো, নিজের ব্যবসায় উচ্চ মুনাফা হইতে পারে। তারপর আর কি ছিল ভাইয়া? তারপর ছিল হচ্ছে কৃষি পণ্যে, তাই না? বাকিগুলো তোমরা পারবা। কৃষি পণ্যের বিনিয়োগে ঝুঁকি মধ্যম কি, আর মুনাফা মধ্যম। আরেকটা কি ছিল 6 নম্বরটা? দেখি, ভুলে গেলাম। ও জায়গা জমি, দেখো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, এটা হইতে পারে স্বর্ণ, এটা হইতে পারে জায়গা জমি। সেক্ষেত্রে ঝুঁকি স্বল্প ঝুঁকি, সেক্ষেত্রে ঝুঁকিটা স্বল্প ঝুঁকি বুঝাচ্ছি যদি কাগজপত্রে ঝামেলা থাকে, বা তুমি শূন্য ঝুঁকিও লিখতে পারো। জায়গা জমিতে অ্যাকচুয়ালি কাগজপত্র নিষ্কণ্টক হলে শূন্য ঝুঁকি, কোনো ঝুঁকি নেই। বা না, জায়গা জমির দাম কমতেও পারে, স্বর্ণের দাম কমতে পারে, স্বল্প ঝুঁকি লেখো স্বল্প ঝুঁকি। মুনাফা মধ্যম মুনাফা, ঠিক আছে? ডান। তাহলে ভাইয়া পোস্টার তৈরি করে, কে জানি কমেন্ট করছিল যে ভাইয়া পোস্টার কেমন তৈরি করতে দেখান। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা, 6টা বিনিয়োগের খাত দেখলাম। প্রথম বিনিয়োগের নাম, দ্বিতীয়টার নাম, তৃতীয়টার নাম, 6টার নাম লিখলাম। এখানে সুন্দর করে এইবার এখানে একটু এখানে সুন্দর করে 1 লিখতে পারো, 1 2 3 4 5 6, দ্যাটস ইট। কেউ চাইলে এগুলা এখানে না লিখে এটাকে এটাকে সুন্দর করার জন্য তোমরা এখানে লিখতে পারো। মানে গোল কাগজে এরকম গোল গোল কাগজ বানাও, এটাতে 1 লেখা থাকবে, এটাতে 2 লেখা থাকবে, ওই কাগজগুলো এখানে বসাই দাও। এটাকে অন্য কালার করো। এইবারে এখানে লেখো 1, তারপর দুই,
বাকিগুলোতে অ্যাড করে দাও। এখানে হয়তো মনে হচ্ছে ভাইয়া এটার কারণে তো তুই শিরোনাম দিতে পারবো না, তুমি তো অবশ্যই পেজটা অনেক বড় নিবা, তাই না? তাহলে দেখো ভাইয়া এইভাবে যদি আমি পুরোটা কমপ্লিট করি, দেখো কত সুন্দর হবে জিনিসটা। তাহলে যে বলছিল যে ভাইয়া পোস্টার কেমনে বানাবো, ক্রিয়েটিভ হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না, তোমাকে মিনিমালিস্টিক চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আর একটু বাক্সের বাইরে চিন্তা করতে পারতে হবে, দ্যাটস ইট। 3, তাহলে বাকিগুলোও তোমরা এমনি ফিল আপ করে ফেলবা, ঠিক আছে? ডান। এই পোস্টার কিন্তু তোমাদেরকে বানাইতে হবে। যারা বানাবা তোমাদের জন্য আমার পক্ষ থেকে সারপ্রাইজ থাকবে, বৃহস্পতিবারের মধ্যে বানাবা, ঠিক আছে? আর এই বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা এটা অন্য একটা কালার দিয়ে লেখো, এই ব্লুটা দিয়ে লেখো, এত বেশি কালার আবার ব্যবহার করো না। এখানে এটা যেহেতু ব্লু ব্যবহার করছো, এই পুরাটা ব্লুই ব্যবহার করো। কই এই বক্সগুলো ব্লু দিয়েই করো, আর ভেতরে কিন্তু কালো দিয়ে লিখবা, ঠিক আছে? এগুলো ব্লু করো, এগুলো ব্লু করো। তাহলে এই যে একটা পোস্টার বানানো দেখলাম, এটা থেকে আইডিয়া নিয়ে কিন্তু বাকি পোস্টার করবো। এখানে লিখো বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা। এখানে দেখো ভাই, আমি কিন্তু কোনো হাঙ্কি মাঙ্কি কিচ্ছু করি নাই, খুবই সিম্পল রাখছি পুরোটা জিনিস, বাট স্টিল এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, আমার হাত নিষ্পিস করতেছে এটা কমপ্লিট করার জন্য, বুঝছো? চরম লেভেলের নিষ্পিস করতেছে, আমি মজাটা নিতে চাই এটা কমপ্লিট করার পর দেখতে কেমন সুন্দর দেখাবে এটা দেখানোর জন্য। ও এটা তো আমি এটা মোটা করে দিলেই পারি, অনেক তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। দেখো কত সুন্দর একটা পোস্টার হয়ে গেছে, তাই না? একটা জিনিসকে খেয়াল করছো, পোস্টার বানানোর ক্ষেত্রে তোমরা যদি মাল্টিপল কালার ব্যবহার করো, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ব্যবহার করো এটা একটা ডিপ কালার হয়। ফরগ্রাউন্ড মানে নিচে যেটা থাকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর উপরে যেটা থাকে এটাকে ফরগ্রাউন্ড বলে। এগুলো বেসিক গ্রাফিক ডিজাইনিং এর জিনিস। তো তোমরা একদম বেসিক গ্রাফিক ডিজাইনিং এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন লিখে সার্চ করতে পারো, ভিডিও দেখতে পারো, বা বেসিক গ্রাফিক ডিজাইন লিখে ভিডিও দেখতে পারো, তাহলে পোস্টার বানানো নিয়ে তোমাদের ভালো আইডিয়া হবে, ঠিক আছে? তো ওখান থেকে ফরগ্রাউন্ডে অলওয়েজ লাইট কালার দিতে হয়, ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ ডিপ কালার দিতে হয়। দেখো এটা কিন্তু করছি, ব্যাকগ্রাউন্ডে ডার্ক একটা কালার দিছি, ফরগ্রাউন্ডে লাইট একটা কালার দিছি, দ্যাটস ইট। দেখো পোস্টার হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা আজকে সামনে আগাবো না, আমরা এখানে শেষ করে দিব, বাকি যে কাজগুলো আছে আমরা পরের ক্লাসটাতে সমাধান করব, ওকে? তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, তারপর আমরা শেষ করে দিব আজকে। দেখছো পোস্টারটা দেখলেই শান্তি লাগতেছে, তাই না? আচ্ছা আচ্ছা, হাঙ্কি মাঙ্কি, আচ্ছা ঠিক আছে, বললেই হয়তো আমার কমেন্টে। সাইদ ভাই আপনার মান্থলি ইনকাম কত? আমার জিজ্ঞেস করা লাগবে আনাস ভাইকে যে আমাকে মাসে কত দিবে, আনাস ভাই বলতে পারবে। ওকে ওকে, ডান ডান, আমরা শেষ করতে পারি ভাইয়া। আমরা পরের এটার উপর কাজগুলো সমাধান নিয়ে আরো একটা লাইভ হবে। আমরা খুব দ্রুত আগাইতে যাচ্ছি না, আমরা খুবই স্লো আগাইতে যাচ্ছি, ঠিক আছে? বাট আমরা ইনাফ গল্প করতে চাই লাইভ ক্লাসগুলোতে, আজকে অনেক কিছু নিয়ে গল্প করছি না, আমরা আড্ডা দিতে চাই, ঠিক আছে? তাহলে আমরা শেষ করে দিচ্ছি, সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা নেক্সট লাইভ ক্লাসে বাকি সমস্যাগুলোর সমাধান করে ফেলবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল।